এই মিছিল ও সমাবেশের আয়োজন সেই দুজন প্রার্থীও মঞ্চে আসীন আছেন, আপনাদের সাথে পরিচিত হয়েছেন, আপনাদের আশীর্বাদ যাচনা করেছেন। আপনারা যারা সমবেত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন আমার সমবয়সী, আমার চাইতে বয়সে ছোট অনুজ, মহিলা পুরুষ নির্বিশেষে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। যারা এখানে বসবার জায়গা পাননি, যারা দোকানে বসে দূরে দাঁড়িয়ে একটু ছায়ার আশ্রয় খুঁজে নিয়ে আমাদের সভার বক্তাদের কথা শুনবার চেষ্টা করছেন আগ্রহ ভরে, বিশেষ করে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানবার চেষ্টা করছেন এবং এই নির্বাচনের গুরুত্ব তাৎপর্য উপলব্ধি করবার চেষ্টা করছেন, নিজেদের দায়িত্ব বুঝে নেবার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই নির্বাচনে বিজেপি তারা ভোট চাইছেন এবং দাবি করছেন 28টা আসনের মধ্যে 28টাই নাকি তারা জিতবেন। যদি জিতেই যাবেন তাহলে ভোটের জন্য এত ঘুরে ঘুরে মিটিং কেন, হুমকি কেন, চোখ রাঙানি কেন, আবার কোথাও কোথাও হাত জোড় করে আবেদন কেন, নিবেদন কেন, অন্তর বিরুদ্ধে ভরা। আপনাদের জানার জন্য বলছি, যারা বিজেপি করেন গন্ডাছড়ায় বিজেপি বলে কিছু ছিল না। 2018-এ যারা অন্য দলগুলো ছেড়ে টলুভনের ফাঁদে পা দিয়ে বিজেপির পতাকা তলে সামিল হয়েছেন, তাদের সবাই এখন বিজেপিতে আছেন। ঘটনা তা না। তারপরেও যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বিজেপি সর্বভারতীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এবং ত্রিপুরার সরকার যারা চালাচ্ছেন বিজেপি, রাজ্যের যারা নেতৃত্ব, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই যে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, এটা কিন্তু দয়ার দান না, আপনা আপনি হয়নি। স্বেচ্ছা প্রণোদিত হয়ে কংগ্রেস সরকার এই ত্রিপুরায় জেলা পরিষদ তৈরি করেছেন, ঘটনা কিন্তু তা না। দীর্ঘ লড়াই, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি গণমুক্তি পরিষদের নেতৃত্বে। আমরা কি বিনয়ের সাথে জিজ্ঞেস করতে পারি, ত্রিপুরায় স্বশাসিত জেলা পরিষদ গঠনের জন্য যে দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামে বিজেপির কি ভূমিকা ছিল? সেই সময় নাম ছিল জনসংঘ। ভোট আসলে তাদের নেতাদের দেখা যেত কে লোকসভার ভোট, কে বিধানসভার ভোট। আমি আমার বিদ্যালয় জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা স্মরণে রেখেই এই কথাগুলো বলছি। জেলা পরিষদ গঠনের সংগ্রামে, উপজাতি কল্যাণে, উপজাতি অনুপজাতির ঐক্যের প্রয়োজনে, ত্রিপুরার সামগ্রিক অগ্রগতির স্বার্থে বিজেপির কোনো ভূমিকা ছিল না।
কোন অধিকারে তারা বিজেপি দখল করতে চাইছে? 28 আসনে জিতবে অহংকার ভরে, এই দাবি ভোটের আগেই তারা ব্যক্ত করছে। তাই আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, এডিসি গঠন একটা সুদীর্ঘ লড়াই, নানা প্রতিকূলতা মোকাবেলা করে এই ত্রিপুরায় এডিসি গঠিত হয়েছে। 4 দফা দাবি, ত্রিপুরা উপজাতি এলাকায় স্বশাসিত জেলা পরিষদ, উপজাতিদের অন্যতম মাতৃভাষা ককবরক রাজ্য ভাষার স্বীকৃতি, উপজাতি ছেলেরা মেয়েরা যারা বিদ্যালয়ে নিজের মাতৃভাষা ককবরকে পড়তে চায় তাদের পড়ার সুযোগ, আমাদের রাজ্যের ভূমি সংস্কার যে আইন, তাতে উপজাতির জমি অনুপজাতির হাতে হস্তান্তর বেআইনি, বিক্রি বেআইনি, সেই জমি অসংখ্য উপজাতির গরিব মানুষ দারিদ্র্যের কষাঘাতে নির্যাতিত, কংগ্রেস সরকার তাদের পাশে দাঁড়ায়নি, সাহায্যের হাত বাড়ায়নি, বাধ্য হয়ে এই জমি বিক্রি করেছেন অনুপজাতি যারা, তাদের হাতে জমি গেছে। সেই জমি পুনরুদ্ধার করতে হবে, জমির প্রকৃত উপজাতি মালিক তার হাতে সেই জমি ফিরিয়ে দিতে হবে। এই জমি পুনরুদ্ধার করতে গিয়ে যার কাছ থেকে পুনরুদ্ধার করা হলো বা হবে, তিনি যদি অনুপজাতি হন এবং জমি পুনরুদ্ধারের পর তিনি যদি ভূমিহীনে পরিণত হন, গরিব মানুষ, নিম্নবিত্ত অংশের মানুষ, তাদেরকে সরকার থেকে তার নিজের যে জমি সেখান থেকে জমি দিতে হবে। সেই জমিতে চাষাবাদ করার জন্য সরকার তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে হবে। বনাঞ্চলে যে সংরক্ষণ, সেই সংরক্ষণ বেদখল হয়ে যাচ্ছে। বনাঞ্চলের বেশিরভাগ জায়গায় উপজাতি অংশের মানুষ প্রথম থেকেই বসবাস করছেন। সংরক্ষণ হয়ে যাওয়ার কারণে এই উপজাতিরা বনাঞ্চল থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছেন। এটা বন্ধ করতে হবে। আর কোনো মতেই বনাঞ্চল যাতে কেউ বেআইনিভাবে দখল করতে না পারে, যে সংরক্ষিত বনাঞ্চল বেআইনিভাবে দখল করা হয়েছে সেটা পুনরুদ্ধার করতে হবে। এই 4 দফা দাবির আন্দোলন, প্রধান দাবি ত্রিপুরায় লাগোয়া উপজাতি অধ্যুষিত অঞ্চল নিয়ে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, উপজাতি জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, ধর্মনিরপেক্ষতার অধিকার ভোগ করে যে ধর্ম করেন স্বাধীনভাবে কারোর হস্তক্ষেপ ছাড়া তিনি যাতে সেই ধর্ম নির্বিঘ্নে প্রতিপালন করতে পারেন তার ব্যবস্থা করা, এবং বিশেষ করে এই ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে অর্থনৈতিক ব্যাপক উন্নয়নের জন্য উপজাতি অনুপজাতি উভয় অংশের মানুষের স্বার্থ যাতে সুরক্ষিত হয় তার জন্য কৃষি, মৎস্য চাষ, ফলের বাগান, রাবার চাষ, বাজার হাট, এই সামগ্রিক এই অর্থনৈতিক উন্নয়ন এবং তার যে পরিকাঠামো, প্রশাসনিক পরিকাঠামো, একটা এলাকার উন্নয়ন করতে গেলে পর সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দপ্তরের অফিস কাছারি থাকতে হবে। এই সমস্ত কিছু জেলা পরিষদ এলাকায়
করতে হবে এবং সর্বোপরি ত্রিপুরায় উপজাতিদের বাদ দিয়ে বাঙালি না, বাঙালিদের বাদ দিয়ে উপজাতি না। জেলা পরিষদ গঠনের কথা আমরা বলছি, দাবি না আদায় হওয়া পর্যন্ত লড়াই চলবে। জেলা পরিষদ আমরা গঠন করে ছাড়ব, কিন্তু মনে রাখতে হবে সরকারকে বাদ দিয়ে জেলা পরিষদ না, জেলা পরিষদকে বাদ দিয়ে সরকার না। বাঙালি উপজাতি মিলিতভাবে রাজ্যের সরকার এবং জেলা পরিষদের প্রশাসন হাত ধরাধরি করে সম্মিলিতভাবে কাজের মধ্য দিয়ে সারা ত্রিপুরার অগ্রগতি সমৃদ্ধি সাধনে এগিয়ে যাবে। এই প্রশ্নকে সামনে রেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং গণমুক্তি পরিষদ আন্দোলনের ডাক দেয়, বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান করে। উপজাতি যুব সমিতি 1967 সালে তৈরি হয়েছিল। এরা উপজাতিদের স্বার্থের রক্ষক বলে দাবি করত। যখন এই 4 দফা দাবির আন্দোলন ছড়িয়ে পড়ছে, সেই সময় তারা আস্তে আস্তে এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়ে তার সমর্থনের কথা ব্যক্ত করে। কিছু সময় যাওয়ার পর যখন তারা দেখল হাজার হাজার উপজাতি অনুপজাতি অংশের মানুষ এই আন্দোলনে ব্যাপকভাবে সাড়া দিতে যাচ্ছে, এই উপজাতি যুব সমিতি কংগ্রেস দলের মস্তিষ্ক প্রসূত। কংগ্রেস দলের প্রধান সমর্থনের ভিত্তি ছিল উদ্বাস্ত অংশের বাঙালি, এবং তাদেরকে ভয় দেখিয়ে পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে এসছে, দিল্লিতে কংগ্রেস সরকার চালায়। কাজে এখানে আন্দোলনে লাল ঝান্ডা তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের চেষ্টা করলেও দিল্লিতে যেহেতু কংগ্রেস সরকার আছে, ত্রিপুরায় এই উদ্বাস্তু বাঙালিদের বেঁচে পড়তে থাকতে গেলে পর, ভারতবর্ষে থাকতে গেলে পর কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। ভীত সন্ত্রস্ত সব কিছু ছেড়ে ছুড়ে যারা ত্রিপুরায় সেই সময় আসতে বাধ্য হয়েছিলেন, তারা পরিস্থিতির চাপে অপব্যাখ্যার শিকার হয়ে কংগ্রেসের সঙ্গেই চলতে শুরু করছিল। কিন্তু এরাই যখন উপলব্ধি করলেন লাল ঝান্ডা কাঁধে নিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদকে সাথে নিয়ে মানুষের বেঁচে পড়তে থাকার যে দাবি, সেই দাবির আন্দোলন লাল ঝান্ডাই করছে। বরং এই যে আন্দোলন, তাকে দমন করবার জন্য রাজ্যে তৎকালীন সময়ে কংগ্রেস সরকার চলছিল, দিল্লিতে কংগ্রেস সরকার, তারা এই আন্দোলনের উপর আক্রমণ বরাবর তারা সংগঠিত করবার চেষ্টা করেছে। এই অভিজ্ঞতা থেকে বাঙালি উদ্বাস্ত যারা প্রথম কংগ্রেসের পতাকা দলে সামিল হয়েছিলেন, তারা হাজারে হাজারে সেই পতাকা ছেড়ে দিয়ে লাল ঝান্ডা পতাকা দলে সামিল হন এবং তারা নিজেরাই বলতে শুরু করেন, আমাদের ভুল বোঝানো হয়েছে। আমরা আজকে লক্ষ্য করছি উদ্বাস্তু পুনর্বাসন থেকে শুরু করে উপজাতি বাঙালি নির্বিশেষে গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তাদের জীবনের মূল সমস্যার সমাধান করে মানুষের সম্মান নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কবরের শক্তিতে ভর করে মানুষের মতো যাতে আমরা বাঁচতে পারি, লাল ঝান্ডাই আমাদের জন্য লড়াই করছে। তাহলে কি কারণে তেরঙ্গা ঝান্ডার পেছনে আমরা ছুটব? আমরা লাল ঝান্ডাই কাঁধে তুলে নেব, এই ঝান্ডা কাঁধে নিয়েই লড়াই করব, এগিয়ে যাব। কংগ্রেসের শক্তি কমতে শুরু করলো। এই পরিস্থিতিতে উপজাতিদের মধ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে প্রভাব, তাকে ক্ষুণ্ণ করার জন্য, দুর্বল করার জন্য তারা এই উপজাতি যুব সমিতি তৈরি করলো। এবং এই উপজাতি যুব সমিতি এরা এই 4 দফা দাবির আন্দোলন যখন একটা বেগবান চেহারা নিচ্ছিল, সেই সময় তারা গিয়ে বলতে শুরু করলো, এই 4টা দাবি তো উপজাতিদের দাবি, এই দাবির আন্দোলন শুধু উপজাতিরা করবে। তো তোমরা এতদিন কোথায় ছিলে? তা এতদিন তোমরা করলে না কেন? দাবিগুলি তোমরা তুললে না কেন? আজকে যখন এই আন্দোলন গতিশীল হচ্ছে, তখন হঠাৎ করে উপজাতি দরদে উঠলে উঠছে কেন? শুধু এখানেই শেষ না, তারা কি বলছে,
আমাদের এই 4 দফা দাবিতে বাঙালিরা অংশগ্রহণ করতে পারবে না। অদ্ভুত কথা, বাঙালিরা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে 4 দফা দাবি কার্যকরী হলে প্রধানত প্রাথমিকভাবে উপজাতিরা লাভবান হবেন, জেনেও বাঙালি অংশের গণতান্ত্রিক মানুষ তারা তাকে সমর্থন করছেন। এতে আমাদের দাবির যথার্থতা প্রতিপন্ন হচ্ছে, সত্যতা নিরূপিত হচ্ছে, আমাদের আন্দোলনের শক্তি বাড়ছে, এই আন্দোলন সংগত হচ্ছে। এই উভয় শক্তির সম্মিলিত আন্দোলনের চাপে কংগ্রেস সরকার ত্রিপুরায় আছে, দিল্লি তো আছে, কিন্তু এই দাবি আমরা অনেক আগে থেকে করছি। পার্লামেন্টের মতো দশরথ দেব, বীরেন দত্ত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদস্য হিসাবে এই জেলা পরিষদ গঠনের দাবি তুলছেন। কেন্দ্রের কংগ্রেস সরকার যেমন ভূমিকা নিচ্ছিল ত্রিপুরার ক্ষেত্রে, ত্রিপুরার কংগ্রেস সরকারও ভূমিকা নিচ্ছিল। সৌজেন্দ্রলাল সিংহ ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী, পরবর্তী সময়ে সুকুমার সেনগুপ্ত। এরকম একটা জায়গায় এদের উপর এই সম্মিলিত আন্দোলন দারুণ চাপ সৃষ্টি করতে সক্ষম হবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা বলছেন বাঙালিরা এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে না। আপনাদের এই বক্তব্যের সঙ্গে আমরা একমত না। দশরথ দেব তীব্রভাবে এই বক্তব্যের বিরোধিতা করেন। উপজাতি যুব সমিতি কংগ্রেসের মদতে পুষ্ট হয়ে এই আন্দোলনটাকে ভেতর থেকে নষ্ট করবার জন্য বেরিয়ে যায়, সারা ত্রিপুরায় ঘুরে ঘুরে বিকৃত বক্তব্য প্রচার করে বাঙালি বিদ্বেষ ছড়াবার চেষ্টা করে, বিশেষ করে উপজাতিদের মধ্যে। এই পরিস্থিতিতে দশরথ দেবের আহ্বানে গণভক্তি পরিষদের নেতা হিসাবে ত্রিপুরার বিভিন্ন গণতান্ত্রিক যে সংগঠন তাদের নেতাদের নিয়ে কনভেনশন করে এই 4 দফা দাবির গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করে উপস্থিত করে ঐক্যবদ্ধ আন্দোলন করতে চান। উপজাতি যুব সমিতির যে বিকৃত বক্তব্য, উপজাতি এবং অনুপজাতি, বিশেষ করে বাঙালি এবং উপজাতি, তাদের ঐক্যকে নষ্ট করতে চান। পরোক্ষে কংগ্রেস যে বিভাজনের দৃষ্টি নিয়ে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলনের অগ্রগতি প্রতিহত করতে চাইছে, তাদের হাত শক্তিশালী করতে চায়, তার বিরুদ্ধে আমরা এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আপনাদের সমর্থন চাই। দেখা গেল আগরতলার শিশু উদ্যানের কমিউনিটি হলে প্রায় 400 থেকে 450 প্রতিনিধির উপস্থিতিতে এই কনভেনশন, সেই কনভেনশনে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের যারা নেতা নেত্রী তারা দাঁড়িয়ে দুহাত তুলে এই 4 দফা দাবিকে সমর্থন করেন এবং এই দাবি আদায়ের আন্দোলনে এই সংগঠনগুলো প্রতিশ্রুতি দেন আমাদের সমস্ত শক্তি নিয়ে নৈতিকভাবে আপনাদের সঙ্গে যেমন থাকবো, সক্রিয় আন্দোলনে সাধ্যমতো আমরা আমাদের শক্তিকে সমবেত করার চেষ্টা করব এবং সেখান থেকে একটা ঐক্যবদ্ধ মঞ্চ তৈরি হয় উপজাতি অনুপজাতি নির্বিশেষে, এবং তারা সারা ত্রিপুরায় ব্যাপক প্রচারে তারা সেখানে ঝাঁপিয়ে পড়েন। বিশেষ করে উপজাতি যুব সমিতির বিকৃত বক্তব্যের ব্যাখ্যা করে তার প্রতিবাদ এবং তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা, ঐক্য ভাঙার ষড়যন্ত্রকে নস্যাৎ করা। অপরদিকে সমস্ত অংশের উপজাতি অনুপজাতি অংশের মানুষের নৈতিক সমর্থন, এই 4 দফা দাবি আদায়ের যে আন্দোলন তার প্রতি তারা সেখানে আবেদন জানান। হাজার হাজার মানুষ মহকুমা, ব্লক, গ্রামে গঞ্জের তহসিলে এই সভাগুলি সংগঠিত হয়েছে। নৃপেন চক্রবর্তী একদিকে, দশরথ দেব একদিকে, বীরেন দত্ত আরেকদিকে, এবং তাতে আমরা যারা ছাত্র আন্দোলনের কর্মী, যুব আন্দোলনের কর্মী, নারী আন্দোলনের কর্মী, রাজ্য নেতৃত্বের অংশ, তাদেরকেও তারা সঙ্গে করে নিয়ে যান। নেতারা যেমন বক্তব্য রাখেন, সঙ্গে সঙ্গে এই গণতান্ত্রিক সংগঠনের যারা নেতৃত্ব তাদেরকেও জনগণের উদ্দেশ্যে কথা বলবার জন্য সুযোগ করে দেন। এই সামগ্রিকভাবে এই সভাগুলোর মধ্য দিয়ে ত্রিপুরার বৃহত্তম এলাকার যে জনগণ তাদের কাছে এই আন্দোলনের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন। কিন্তু তারপরেও সুকুমার সেনগুপ্তের নেতৃত্বে কংগ্রেস সরকার এই দাবির প্রতি তারা সমর্থন দেখাননি, বরং এই আন্দোলনকে দাবিয়ে রাখার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে সারা ত্রিপুরায় আইন অমান্য আন্দোলন সংগঠিত হয়, মহকুমায় মহকুমায়, ব্লকে ব্লকে, যেখানে
গ্রাম সংলগ্ন এলাকায় ব্লক নেই, সেখানে ত্রিপুরা সরকারের যে প্রশাসনিক অফিস আছে কোনো না কোনো দপ্তরের, সেখানে আইন অমান্য আন্দোলন। সেই আন্দোলনে সারা ত্রিপুরায় হাজার হাজার মানুষ ঐতিহাসিকভাবে তারা সেই অংশগ্রহণের মধ্য দিয়ে সাড়া দেন। সেই আন্দোলন দমন করবার জন্যে অবিভক্ত বিলোনিয়া মহকুমার জুলাইবাড়ি, এখন যেটা শান্তিরবাজারের অন্তর্ভুক্ত, সেখানে শয়ে শয়ে মানুষ উপজাতি অনুপজাতি মিছিল করে সরকারি অফিসের সামনে আইন অমান্য করবার জন্য যখন যাচ্ছিলেন, কংগ্রেস সরকারের পুলিশ গুলি চালায়। তাতে ধনঞ্জয় ত্রিপুরা একজন যুবক, পুলিশের গুলিতে তার বুক এফুর ওফুর হয়ে যায়, লুটিয়ে পড়েন রাজপথে, রক্তাক্ত হয় পথ, সেখানে শহীদের মৃত্যুবরণ করেন। এই 4 দফা দাবি আন্দোলনের শহীদ আমরা এখনো সেই দিনটিতে ধনঞ্জয় ত্রিপুরাকে স্মরণ করি। 4 দফার পাশাপাশি বিশেষ করে ককবরক ভাষার যে দাবি 4 দফার মধ্যে ছিল, ভাষা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ শহীদ হিসাবে আজও সেই দিনটি আমরা শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করার চেষ্টা করি, তার স্মৃতির প্রতি আমরা আমাদের শ্রদ্ধা নিবেদন করি। এই আন্দোলন এবং এই আন্দোলনকে তার পরবর্তী পর্যায়ে যখন নিয়ে যাওয়ার চেষ্টা, তখন 1976 সালে 75 সালে 26শে জুন মধ্যরাত্রিতে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ভারতবর্ষের জরুরি অবস্থা জারি করেন। সেই সময় এই আন্দোলন চালিয়ে রাখা সম্ভব ছিল না। নৃপেন চক্রবর্তী সহ যারা বিধানসভার বিরোধী দলের এমএলএ, তাদেরকে গ্রেপ্তার করে ত্রিপুরায় না দক্ষিণ ভারতে তাদেরকে নিয়ে যায় এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের একটা অংশকে গ্রেপ্তার করে প্রথম আগরতলার জেলখানায়, সেখানে নিরাপদ বোধ করেনি, তাদেরকে আসামের গৌহাটি জেলখানায় তাদেরকে নিয়ে যায়। এরকম একটা জায়গায় পার্টিকে রক্ষা করার জন্য পার্টির নেতৃত্ব সংগঠক তাদেরকে আত্মগোপনে যেতে হয় এবং প্রকাশ্য আন্দোলন করতে না পারলেও মানুষের বেঁচে থাকার যে দাবি, সেই দাবির জন্য সেখানে পোস্টার, লিফলেট, ডেপুটেশন ইত্যাদি সংগঠিত করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে তারা করতে পারেন তার জন্য আত্মগোপনে থেকে তারা এই কাজটা করবার চেষ্টা করেছে। 77 সালে জরুরি অবস্থা তুলতে ইন্দিরা গান্ধী বাধ্য হন। ভোট হয়। প্রথম স্বাধীনতার পর কংগ্রেস লোকসভা নির্বাচনে পরাস্ত হয়। প্রথম ভারতবর্ষে অকংগ্রেসী সরকার তৈরি হয়। মুরারজি ভাই ভারতবর্ষ প্রথম অকংগ্রেসী কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রী, যদিও এক সময় কংগ্রেস ছিলেন। ইন্দিরা গান্ধী তাকেও জেলখানায় ঢুকিয়েছিলেন, তারপর কংগ্রেস ছেড়ে দেন, নতুন দল তৈরি করেন, তিনি প্রধানমন্ত্রী। 1977 সালের ডিসেম্বরে ত্রিপুরার বিধানসভার নির্বাচন, 60 আসনের বিধানসভা, 56 আসনে তখন 3 দলের বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক, সিপিআই তখনও বামফ্রন্টে আসেনি, কংগ্রেসের সঙ্গে আগেও ছিলেন, তখন একসাথে চলছিলেন। তারা আলাদাভাবে নির্বাচন করেন, কিন্তু এই 60 আসনের মধ্যে 56 আসন এই ত্রিদলীয় বামফ্রন্ট জয়যুক্ত হয়। 4টা আসনে উপজাতি যুব সমিতি তারা জয়যুক্ত হয়। এই সরকার তৈরি হওয়ার পর বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত গ্রহণ করে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি তারা রেখেছিলেন তার মধ্যে এই যে 4 দফার কথা বললাম এগুলো অন্তর্ভুক্ত ছিল। সরকার তৈরি হওয়ার পর সরকার সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা ত্রিপুরায় 6ষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ গঠনের জন্য উদ্যোগ গ্রহণ করব। ভাষা ককবরককে রাজ্য সরকারের ভাষার স্বীকৃতি দেয়। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রাথমিকভাবে উপজাতির ছেলে মেয়ে স্কুলে যারা পড়তে চায় ককবরক ভাষায় তাদের পড়ার ব্যবস্থা করা হয়। নতুনভাবে ককবরক ভাষার পুস্তিকা বামফ্রন্ট সরকারের শিক্ষা দপ্তরের মাধ্যমে তৈরি করতে আরম্ভ করে। বেআইনি জমি যা হস্তান্তরিত হয়েছে উপজাতির হাত থেকে অনুপজাতির হাতে, সেগুলো উদ্ধার করতে শুরু করে প্রকৃত উপজাতি মালিককে খুঁজে বের করে তাকে সেই জমি ফিরিয়ে দেয়।
এবং জমি উদ্ধার করার কারণে অনুপজাতিদের মধ্যে যারা ভূমিহীনে পরিণত হন, সরকার তার নিজের খাস জমি থেকে তাদেরকে বিনা পয়সায় জমি দেয়, অর্থ করে দিয়ে সাহায্য করে, যাতে তারা চাষবাস করে বেঁচে থাকতে পারে। বনের যে সংরক্ষণ, যেটা বেআইনিভাবে বেদখল হয়েছিল, সেটা উদ্ধারে কাজ হাত লাগায় সরকার। আর নূতন করে এই সংরক্ষণ এলাকা কেউ বেদখল করবার দুঃসাহস বামফ্রন্ট সরকার আসার পর আর দেখাবার কোনো রকম উদ্যোগ আয়োজন তারা করেনি। এই পরিস্থিতিতে ভারতবর্ষের অকংগ্রেস কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রী মুরারজি ভাই ত্রিপুরা এসছেন। ত্রিপুরা দেখবার জন্যে ত্রিপুরায় এই প্রথম বামফ্রন্ট সরকারের নেতৃত্বের সাথে সংযোগ স্থাপন করবার জন্য রাজভবনে মুরারজি ভাইয়ের সাথে মুখ্যমন্ত্রী নবীন চক্রবর্তী, উপজাতি কল্যাণ মন্ত্রী, শিক্ষামন্ত্রী কমরেড দশরথ দেব, তারা দুজন সাক্ষাৎ করতে গিয়ে ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন, রাস্তাঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, রেল, হাওয়াই জাহাজ, তার ব্যাপক সম্প্রসারণ, এই সব মিলিয়ে কথা বলার পাশাপাশি ষষ্ঠ তফসিল মোতাবেকে ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ আমরা গঠন করতে চাই, কিন্তু এটা করতে গেলে পর সংবিধান সংশোধন করতে হবে। ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ উত্তর পূর্বাঞ্চলের আসাম এবং তার লাগোয়া একটা দুইটা রাজ্যে চালু আছে, কিন্তু এই ষষ্ঠ তফসিলে ত্রিপুরার নাম নাই। কাজে এর মধ্যে ত্রিপুরার নাম যদি অন্তর্ভুক্ত না হয়, তাহলে তো জেলা পরিষদ ত্রিপুরার ষষ্ঠ তফসিলের ভিত্তিতে হবে না। তখন এই প্রধানমন্ত্রীকে তারা অনুরোধ করেন, কিন্তু মুরারজি ভাই হাত জোর করে বলেন, সংবিধানের গায়ে আমি আঁচড়ও লাগাতে পারবো না। এটা নিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমার লড়াই, তাই আমাকে জেলখানায় ঢুকিয়েছে, আপনারাই আমাকে বের করে এনেছে। তিনি অনুরোধ করেন, এই সংবিধানের মধ্যে পঞ্চম এবং সপ্তম যে তহবিল আছে, এই তহসিলের ভিত্তিতে আপনারা যদি করতে পারেন জেলা পরিষদ, আমরা কেন্দ্র থেকে সর্বতোভাবে সাহায্য করব, কিন্তু ষষ্ঠ তহসিল করার সুযোগ আমার নাই। এই পরিস্থিতিতে বামফ্রন্ট সরকার সপ্তম তফসিল মোতাবেক জেলা পরিষদ সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করলেন। দেখা গেল উপজাতি যুব সমিতি তারা সেখানে স্লোগান তুললেন, 1949 সালের 15 অক্টোবরের পর যারা ত্রিপুরায় এসছে, অর্থাৎ বাঙালি বড় অংশ, তাদেরকে রেখে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন করা যাবে না। বলছে তাদেরকে আগে ত্রিপুরা থেকে বের করতে হবে, ভোটার তালিকায় তাদের নাম যদি থাকে সেগুলো বাতিল করতে হবে, নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে, তারপর জেলা পরিষদের ভোট হবে। মোদ্দা কথা হচ্ছে জেলা পরিষদের নির্বাচনটাকে ভণ্ডুল করতে চাইছে কংগ্রেসকে খুশি করবার জন্য। এবং আপনারা জানেন 1980 সালের জুনে একটা আনারস কেনা এবং কাটা নিয়ে লেম্বু ছড়াতে একটা বিতর্ক হয়, বিরোধ হয়, মারপিট হয়, তার থেকে দাঙ্গা ছড়িয়ে পড়ে। সেখানে প্রচুর মানুষ তাদের জীবন যায়, উপজাতি অনুপজাতি, কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়, এবং ত্রিপুরার প্রশাসন সমস্ত শক্তি নিয়ে তখন ঝাঁপিয়ে পড়েছে এই ত্রিপুরায় শান্তি পুনঃস্থাপনের জন্য, ঐক্য পুনঃস্থাপনের জন্য। এই হচ্ছে উপজাতি যুব সমিতির ভূমিকা। পরোক্ষে কংগ্রেসকে তারা মদত দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচন তারা আটকাতে পারেনি। সপ্তম তফসিল মোতাবেক জেলা পরিষদ তৈরি হয়েছে। নারায়ণ রূপনী এবং অঘুরদেব বর্মার নেতৃত্বে প্রথম জেলা পরিষদ কাজ শুরু করে। বিধানসভার বামফ্রন্টের পক্ষ থেকে একজন বিধায়ক বেসরকারি প্রস্তাব আনেন, সংবিধান সংশোধন করে ষষ্ঠ তফসিল মোতাবেক ত্রিপুরা যাতে জেলা পরিষদ করা যায়, সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 60 জন বিধায়ক সবাই সমর্থন করেন এবং সেই প্রস্তাব দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। সেই সময়ে
কেন্দ্রের সরকারের পক্ষে এই প্রস্তাবকে অস্বীকার করা সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত সংবিধান সংশোধন করে ষষ্ঠ তফসিলে ত্রিপুরার নাম অন্তর্ভুক্ত করে ত্রিপুরায় যাতে ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ করা যায় তার ব্যবস্থা করে সপ্তম তফসিল মোতাবেক তখন কিন্তু ত্রিপুরায় জেলা পরিষদ চলছে। ষষ্ঠ তফসিল হয়ে যাওয়ার পর বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিয়ে এই সপ্তম তফসিল মোতাবেক জেলা পরিষদকে স্থগিত রাখে নূতন করে ষষ্ঠ তফসিল মোতাবেকে নির্বাচন সংগঠিত করে এবং সেই নির্বাচনেও ত্রিপুরা রাজ্যের জেলা পরিষদ এলাকার মানুষ দুহাত ভরে বামপন্থী ফ্রন্টকে জয়যুক্ত করেন। ওই নারায়ণ রূপিণী অঘোর দেববর্মা তারাই ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ পরিচালনার কাজ শুরু করে। কেন ষষ্ঠ তফসিল? ষষ্ঠ তফসিল এ কারণে কোন একটা রাজ্যের সরকার বামফ্রন্ট যখন থাকবে না তাদের যদি অপছন্দ হয় তারা সিদ্ধান্ত নিয়ে এই জেলা পরিষদ বাতিল করতে পারে। এটা যাতে করতে না পারে তার জন্য ষষ্ঠ তফসিলের মধ্যে যদি জেলা পরিষদ থাকে তাহলে এটা নিয়ন্ত্রণ করবেন রাজ্যপাল। রাজ্যপাল হচ্ছেন রাষ্ট্রপতির প্রতিনিধি, তিনি সিদ্ধান্ত নেবেন। কাজে রাজ্য সরকার তার ইচ্ছা অনিচ্ছার উপর এই জেলা পরিষদ গড়া ভাঙা নির্ভর করবে না। এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে সচেতন থেকেই বামফ্রন্ট সরকারে থাকা সত্ত্বেও ষষ্ঠ তফসিল মোতাবেক জেলা পরিষদ গঠনের কাজে সাফল্য অর্জন করে। এই যে ইতিহাস, এখন যারা বিজেপি করেন, তীব্রমথা করেন, তাদের বড় অংশ জানে না। তারা বিকৃত ভাবে বরং বিভিন্ন জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেন বামফ্রন্ট সরকারের নাকি জেলা পরিষদ গঠনের পক্ষে কোনো ভূমিকা ছিল না, কোনো আন্দোলন ছিল না, তারা নাকি এটার বিরোধিতা করেছে। এর জবাবে এই ইতিহাস ভিত্তিক এই যে সুনির্দিষ্ট তথ্যগুলো আমার মনে হয়েছে আপনাদের সামনে উপস্থিত করা দরকার। বিজেপি এবং তীব্রমথার যারা নতুন ছেলেরা মেয়েরা, আমি তাদেরকে দায়ী করি না, তাদের নেতৃত্ব এই বিকৃত বক্তব্য তাদের মুখে দিয়ে তাদেরকে দিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে। তাদেরও চোখ কান খুলবার জন্য, বুঝবার জন্য এবং সত্যের সম্মুখীন হওয়ার জন্য এই কথাগুলো বলা দরকার। তাই একটু সময় নিয়ে এই কথাগুলো আমি আপনাদের সামনে বললাম। বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট পরিচালিত এডিসি, আমার আগে আপনারা শুনছিলেন আমাদের এই মহকুমার সম্পাদক এবং এই মহকুমার অন্যতম রাজনৈতিক নেতৃত্ব কমরেড ললিত, তারা বলবার চেষ্টা করেছেন গন্ডা ছড়ার অভিজ্ঞতা কি। আমার নিজের তো গন্ডা ছড়ার অভিজ্ঞতা আছে। আমি যখন ছাত্র আন্দোলনের কর্মী, সেখান থেকে আস্তে আস্তে যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হই, ভানু ঘোষের সাথে এই গন্ডাছড়া মহকুমায় আমি এসেছি পার্টির কাজে। বাজবান রিয়াংয়ের সাথে গন্ডাছড়াই মহকুমায় আমি এসেছি পার্টির সাংগঠনিক কাজের জন্য। বাজার, হাট, স্কুল, কলেজ, হাসপাতাল কিছুই তো ছিল না। একটা গলি রাস্তা, একটা গাড়ি আগরতলা থেকে আসলে এদিক থেকে আরেকটা গাড়ি যেতে পারতো না। একটা গাড়িকে থেমে দাঁড়াতে হতো, আরেকটা গাড়ি গেলে পর তারপরে যে গাড়িটা থেমে দাঁড়ালো তারা তারপরে কোনোমতে আসতে। আপনারা শুনছিলেন অমরপুর থেকে গন্ডাছড়া, আগরতলা থেকে আমবাসা হয়ে গন্ডাছড়া, এই রাস্তা বামফ্রন্ট সরকারের সময়। এবং আপনাদের গন্ডাছড়া মহকুমায় এখন একটা পঞ্চায়েতে 4টা, 5টা, 6টা, 7টা নূতন নূতন রাস্তা বামফ্রন্ট সরকারের সময় তৈরি হচ্ছে। রাস্তা ঘাট, জল, কল, বিদ্যুৎ, সেচ, স্কুল, কলেজ থেকে আরম্ভ করে আলাদা মহকুমা, এই সমস্ত কিছু করার ক্ষেত্রে হাত ধরাধরি করে বামফ্রন্ট সরকার এবং বামফ্রন্ট পরিচালিত এডিসি ভূমিকা নিয়েছে। গোটা গন্ডাছড়া মহকুমার চেহারার মধ্যে গুণগত মৌলিক পরিবর্তন সাধন করেছে। কিন্তু তারপরেও আমি বুকে হাত দিয়ে বলবো এটাই যথেষ্ট না, আরো প্রচুর কাজ গন্ডাছড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন। কিন্তু
বামফ্রন্টকে তারা হটালো প্রলোভনের ফাঁদে ফেলে এবং কংগ্রেস দলের সমর্থনে, যেহেতু কংগ্রেস বামফ্রন্টের মোকাবেলা করতে পারছিল না, তাকে সরকার থেকে হটাবার জন্য বিজেপি তাদেরকে এই সরকার আসতে সাহায্য করলো। আপনারা জানেন, আমি উল্লেখ করলাম, এরা সরকার আসার পর জিজ্ঞেস করুন তো, এই 8 বছরে এই ত্রিপুরার মধ্যে যে অন্তর্ভুক্ত এই গন্ডাছড়া মহকুমা, তার উন্নয়নে বিজেপি সরকার কোন কাজটা নতুন ভাবে হাতে নিয়েছে? একটা নতুন কাজ হাতে নেয়নি। যে কাজ বামফ্রন্ট সরকার করে গেছে এডিসি কে সাথে নিয়ে, সেই কাজ, তারপর যে কাজ হাত লাগিয়েছিল অসম্পূর্ণ, সেগুলো এখনো সম্পূর্ণ করতে পারছে না। আমি গত রাতে ডাকবাংলায় ছিলাম, সকালবেলা যখন ডাকবাংলা থেকে বেরিয়ে আপনাদের এখানে আসছিলাম, ললিত ত্রিপুরা আমাকে বলছিলেন, আপনি যে ঘুরে এসে এই ডাকবাংলাটাকে বড় করার জন্য নতুন এলাকা চিহ্নিত করে ডাকবাংলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং টেন্ডারও আমরা ডেকেছিলাম। 8 বছর হলো সেই ডাকবাংলা এখনো নতুন করে চালু করতে পারেনি। এই হচ্ছে বিজেপি সরকারের কাজের কৃতিত্ব। এবং যেখানে কাজ সেখানেই দুর্নীতি, লুণ্ঠন। কাজেই বিজেপি সরকারে আসার পর কি হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে? কাজ নাই, রোজগার নাই, অর্ধাহার, অনাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি এবং কাজের সন্ধানে উপজাতি অনুপজাতি উভয় অংশের ছেলেরা মেয়েরা ত্রিপুরার বাইরে, দেশের বাইরে তারা যেতে বাধ্য হচ্ছে। ওখানে গিয়ে বেঘুরে মারা যাচ্ছে, অনেকের মৃতদেহ বাড়িতে তারা ফিরিয়ে আনতে পারছেন না। গন্ডাছড়াতে এই ঘটনা আছে, সন্তান বিক্রির ঘটনা আছে, অনাহার মৃত্যুর ঘটনা আছে এবং বাইরে কাজ করতে গিয়ে মারা গেছেন, সেই দেহ ফিরিয়ে আনতে পারে না। এই গন্ডাছড়াতেও এই ঘটনা আছে। এগুলি তৈরি করা কল্পিত বক্তব্য না। এই হচ্ছে পরিস্থিতি। এবং দুর্নীতি এবং বিজেপি সরকার সমর্থক হয়ে যাচ্ছে। 23-এর নির্বাচনে এই সরকার ফিরে আসতে পারত না। তীব্রমাথা, বিশেষ করে উপজাতিদের ভোট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টের দিকে যেতে না পারে, সেটা আটকাবার জন্য এবং তার বিনিময়ে বিজেপি যাতে সরকারটা টিকিয়ে রাখতে পারে, তার জন্য ভোটের সময় তারা বিজেপির বিরুদ্ধে যে মানুষের মধ্যে ক্ষোভ, সেই ক্ষোভের সুযোগ নিয়ে তারাও গলা ফাটিয়ে বামফ্রন্টের চাইতে আরো বেশি উচ্চস্বরে বিজেপির সমালোচনা করেছে। 13টা আসন জয়যুক্ত হয়েছে। এই 13 জন এখন বিজেপির সঙ্গে মিলেছে, সরকারে গেছে, 2 জন মন্ত্রিত্ব করছেন সেখানে। এটা যদি না হতো 2023-এর নির্বাচনে বিজেপি কিন্তু পরাস্ত হয়ে যেত। এই বিজেপি গণতন্ত্র সংহার করেছে। 18-র পর থেকে আজ অব্দি এই ত্রিপুরায় যত নির্বাচন হয়েছে, যেগুলো প্রায় প্রত্যেকটা আপনাদের গন্ডাছড়া মহকুমাতে হয়েছে, পঞ্চায়েতের উপনির্বাচন, নগরের নির্বাচন, লোকসভার নির্বাচন, এডিসির নির্বাচন, বিধানসভার নির্বাচন, বিধানসভার উপনির্বাচন, আবার লোকসভার নির্বাচন, মানুষ নির্বিঘ্নে স্বাধীনভাবে বরংশ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিজেপি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে মাসলম্যান এদেরকে ব্যবহার করে আপনার ভোট হরণ করে বিজেপির প্রার্থীকে জয়যুক্ত করার জন্য বেআইনিভাবে তাদের পক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ গণতন্ত্র সংহার নির্বাচনকে একটা প্রহসনে পরিণত করেছে। এই সেই বিজেপি। এই বিজেপি আমি যেটা বলবো, এডিসি তীব্রমতার হাতে, কিন্তু আপনাদের তো 10 জন সদস্য ছিল এডিসির মধ্যে। এখন বলছেন আপনারা 28 আসনে জিতে এডিসি দখল করে এডিসির মাধ্যমে সরকারের সহযোগিতায় তীব্রমথা লুণ্ঠন করেছে গত 5 বছর, তার সমস্ত হিসাব খুঁজে বের করবেন, তদন্ত করবেন
এখন কেন বলছেন? আপনারা তো সরকারের ছিলেন, সরকারের টাকা এডিসিতে আসছে, তারা যদি দুর্নীতি করে তাহলে রাজ্যপালের সাহায্য নিয়ে এই দুর্নীতির তদন্ত আপনারা করাতে পারতেন। কেন বলেননি? বলেননি এই কারণে এটা সুই আর চালনের ঝগড়ার মতো, কে কার ছিদ্র খুঁজবার চেষ্টা করে। তীব্রমথা ভালো জানে বিজেপি কিভাবে লুণ্ঠন করছে, বিজেপি জানে তীব্রমথা লুণ্ঠন করছে। তাই ভোটের মুখে যখন এই প্রশ্নগুলো নির্বাচক মণ্ডলীর তরফ থেকে উঠছে, তখন পিঠের চামড়া রক্ষা করার জন্য আত্মরক্ষার পদ্ধতি নিয়ে বলছে না, আমরা আসতে পারলে তদন্ত করব। আগে তো আসুন, তারপর তদন্ত করবেন। কিন্তু আপনারা যে এই দুর্নীতির পক্ষে নিমজ্জিত, দুর্নীতি আর বিজেপি যে সমর্থক, কাজে কেন আপনাদের ভোট দেওয়া হবে? এবং আপনারা পারতেন এই তীব্রমথার নেতৃত্বে পরিচালিত এই যে এডিসি, মুখ্যমন্ত্রী আসতে পারতেন, তাদের সঙ্গে মিটিং করতে পারতেন, তাদের সমস্যা বুঝবার চেষ্টা করতে পারতেন, তাদের চাহিদা জানতে পারতেন, তার ভিত্তিতে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতে পারতেন। এর বাইরে রাজ্য সরকার জেলা পরিষদের বাইরে থেকে এই পরিষদ এলাকার উন্নয়নের জন্য বিশেষ বিশেষ প্রকল্প তারা হাতে নিতে পারতেন, যেটা বামফ্রন্ট সরকার, বিপিন চক্রবর্তী, দশরথ দেব, মানিক সরকাররা যখন মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করতেন, তারা তো এডিসিতে যেতেন। আমি তো আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। প্রতি বছর এই এডিসিতে 2-3টা করে মিটিং করার জন্য আমরা এডিসিতে যেতাম, এডিসির কর্তৃপক্ষের সাথে বসতাম, রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী, অর্থ দপ্তরের সচিব, তাদের নিয়ে আমরা মিটিংয়ে উপস্থিত থাকতাম। আর সেখানে এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার, সমস্ত এক্সিকিউটিভ মেম্বার এবং তাদের যারা অফিসার, তারা মিটিংয়ে উপস্থিত থাকতেন। তাদের চাহিদা, তাদের সমস্যা, তাদের দাবি, তাদের প্রয়োজন, এগুলি তারা উপস্থিত করতেন। সেই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি নেওয়া যেত, মুখ্যমন্ত্রী সেখানে সেগুলি ঘোষণা করে দিয়ে আসতেন। যেগুলি একটু আলোচনা করে দেখা দরকার, করা সম্ভব কিনা, এগুলো বলতেন আমাদের একটু সময় দিন, আমরা ফিরে যাই, পরীক্ষা করে দেখি। যদি আমরা দেখি এগুলি করা যায়, তাহলে আমরা এগুলি করার পক্ষে দাঁড়াবো। টাকার অসুবিধা হবে না, রাজ্য সরকার টাকা দিয়ে এগুলি করবার জন্য আপনাদের সহযোগিতা করবেন। এটাই তো বামফ্রন্ট সরকারের সময়ের দস্তুর ছিল, পদ্ধতি ছিল। কই তীব্রমথার লোক বিজেপির মুখ্যমন্ত্রীকে অথবা বিজেপি সরকারের মন্ত্রীদের এডিসি এলাকায় এসে মিটিং করার যেমন আমন্ত্রণ জানাননি, আর বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী বলুন, দ্বিতীয় বা বর্তমান মুখ্যমন্ত্রী বলুন, তারাও তো এডিসি হেডকোয়ার্টারে গিয়ে আগ্রহ দেখিয়ে এডিসিকে সাহায্য করার চেষ্টা করেননি। এর থেকে পরিষ্কার এরা উপজাতি জনগণের স্বার্থ, কল্যাণ, অগ্রগতি, সমৃদ্ধি ভাবেই না। এরা শুধু ক্ষমতা চায়। কেন? ক্ষমতা লুটের জন্য। তাই এখন ভোটের মুখে এই 28 আসন দখল করে লুটের রাজত্ব আরো প্রসারিত করবার জন্য এই ক্ষমতা কুক্ষিগত করতে চায়। তাদের ভোট দেবেন যারা বিজেপি করেন। আমি তাদের কাছে এই বিষয়টা উপস্থিত করে তাদেরকে উপলব্ধি করবার জন্য অনুরোধ করছি। যারা এখনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, বড় অংশ দ্বিধাদ্বন্দ্ব মুক্ত হয়েছেন, তারা বুঝতে পারছেন তারা প্রতারিত, তাদেরকে মোহগ্রস্ত করে ভোট নিয়ে ক্ষমতায় বসে তাদের মাথায় পা রেখে এরা লুণ্ঠন করছে। আর তাদেরকে সমর্থন করা যায় না, তারা এরকম একটা জায়গায় চলে এসছে। কাজেই আমি তাদের কাছে বলবো, আপনারা দৃঢ়ভাবে, বলিষ্ঠভাবে এদেরকে পরাস্ত করার জন্য ভূমিকা নেবেন। তীব্রমথা 5 বছর, আর তো কয়েকদিন বাকি। 12 তারিখ ভোট, 17 তারিখ ভোট করা হবে, তার মেয়াদ শেষ। তীব্রমথা, আমি রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখলাম তার যিনি নেতা, তিনি এবার ভোটে দাঁড়াননি। আমি শুনলাম গতবার দাঁড়িয়েছিলেন, এবার কেন দাঁড়াননি বুঝতে পারলাম না তো। অথচ তারই তো ছবি সমস্ত রাস্তায়। কে ভোটে দাঁড়ালো, কার ভোট কে চাইছেন, বুঝা বড় কষ্ট। যারা তীব্রমথা করেন
তাদের একটা উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যে তাদের একটা অংশকে প্রলুব্ধ করে বিজেপিতে নিয়ে গেছেন, আরেকটা অংশ তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা হাতে তুলে নিচ্ছেন, গণমুক্তি পরিষদের সাথে নিজেরা সংযুক্ত হচ্ছেন এবং বলছেন ভুল করে গিয়েছিলাম, বুঝতে পারেনি। আপনারা আমাদের ভুল বুঝবেন না, জীবনের অভিজ্ঞতায় শিখেছে, অভিজ্ঞতা হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। তাই এদের দেখে বুঝতে পারলাম এরা কথা বলে, প্রতিশ্রুতি দেয়, খেলাপ করে, বক্তৃতা করে আর বিজ্ঞাপন দেয়, কাজের কাজ কিছু করে না। বিজেপি যেমন সরকার চালাতে গিয়ে যা করছে, তীব্রামথাও তাই করছে। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, অনার মৃত্যুর সন্তান বিক্রি করছে। এবং এখানে কি দেখা যাচ্ছে, এখন ইংরেজি মাসের প্রথম সপ্তাহে এডিসির কর্মচারী, সরকারের কর্মচারী যখন 1 তারিখ বেতন পায়, এডিসির কর্মচারী 7 তারিখ 10 তারিখও বেতন পায় না। এডিসিতে যারা চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন, পেনশন পেয়েছেন, তারা আজও টাকা পাচ্ছেন না। কোর্টে গেছেন, কোর্ট, হাইকোর্ট রাজ্য সরকার এবং এডিসির দৃষ্টিভঙ্গি বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা পেনশনে গেছেন সেই সময় থেকে এখন অবধি মাস হলেই তাদের যা টাকা পাওয়ার কথা সব টাকা একসাথে করে এবং শতকরা 9 টাকা হারে সুদ, যেহেতু তোমরা তার টাকা দাওনি, এই টাকা তোমরা ব্যবহার করেছো, সেটা অন্যায় করেছো, পারো না, তাদেরকে বঞ্চিত করেছো, সুদ দিতে হবে দিয়ে একটা নির্দিষ্ট মাস উল্লেখ করে বলেছেন সেই মাসের অমুক তারিখের মধ্যে এই টাকা দিতে হবে। লজ্জা আছে? বিজেপি সরকারের লজ্জা আছে? তীব্রামথার লজ্জা আছে? নাই। আপনারা কি দেখছেন? এখানে অনাহার, বৃদ্ধ, সন্তান বিক্রি। এই জায়গায় এই তীব্রামথার নেতৃত্ব, এক্সিকিউটিভ মেম্বার, এমডিসি, তারা উপজাতি নাচ গানের টিম নিয়ে ভারতবর্ষের বাইরে যাচ্ছেন ফুর্তি করবার জন্য। উপজাতি সংস্কৃতির বিকাশ বামফ্রন্টই তো প্রথম চেয়েছে, তারাই সারা দেশে জনতাকে নিয়ে গেছে, ভারতবর্ষের বাইরেও পাঠিয়েছে। এটা গর্বের। এবং সেই সময় জেলা পরিষদ এলাকায় ত্রিপুরায় অনাহার ছিল না, অনাহার মৃত্যু ছিল না, সন্তান বিক্রি ছিল না, কাজের জন্য বাইরে গিয়ে বেঘুরে মারা পড়েছে, মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনতে পারেনি, এরকম ঘটনা ঘটেনি। আজকে তো এই ঘটনা ঘটছে। এই সময়ে তুমি নাচ গানের টিম নিয়ে অভুক্ত মানুষদের ফেলে রেখে দেশের বাইরে যাচ্ছ, কার টাকায় ফুর্তি করছো? যারা এখনো তীব্রামতা করছেন, যারা এখনো তীব্রামতাকে ভোট দেওয়ার চিন্তা করছেন, তাদের উদ্দেশ্য বলছি। তীব্রামথার যিনি নেতা, যার কথা আমি উল্লেখ করার চেষ্টা করলাম, রাজপুত্র, তিনিও তো কোনো কথা বলেননি, অথচ মানে দরদে গলগল করছেন। উপজাতিদের স্বার্থ ছাড়া রেখে কিছু তারা ভাবেন না। আরে 180 জন 84 জন তো শত শত বছর ত্রিপুরায় যারা রাজত্ব করেছেন তারা তো উপজাতি রাজাই ছিলেন। আপনার বাবাও রাজপুত্র ছিলেন, আপনার মা রানী ছিলেন, আপনার ঠাকুর দাদা রাজা ছিলেন, সর্বশেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাট, জমি বাড়ি, ঘর, অনার অড্ডার, এগুলো থেকে মুক্তির জন্য কি করেছে রাজরাজারা? কিছুই করেনি তো। এখন আপনি দরদে গলা ফাটিয়ে বলছেন শেষ দিন পর্যন্ত আমি লড়াই করব, কিন্তু ওই যে বিজেপিকে সরকারের থাকতে সাহায্য করলেন, 5 বছর যাবৎ আপনারা এডিসি দখল করে বসে আছেন। এডিসিতে আপনারা কি করেছেন? একটা কাজ দেখাতে পারবেন উপজাতি কল্যাণে, এডিসি এলাকার মানুষের কল্যাণে, এডিসির পরিকাঠামো উন্নয়নে একটি কাজ গন্ডা ছড়ায় তারা দেখাতে পারবেন? পারবেন না। তীব্রামথার নেতৃত্বে এডিসি এবং দুর্নীতি সমর্থক হয়ে গেছে। ওখানে বিজেপি সরকার করছেন, এখানে তীব্রামথা করছে, প্রতিযোগিতা চলছে। তীব্রামথার লোকরা
আপনার বিজেপির নেতাদের সাথে প্রতিযোগিতা করছেন কারা বেশি লুণ্ঠন করতে পারছে। লুণ্ঠন করছে তো আমার আপনার টাকা, আমার আপনার কল্যাণের টাকা, গন্ডাছড়ার উন্নয়নের টাকা। কাজে এই পরিস্থিতিতে তীব্রামথার তো দ্বিতীয়বার আবার ভোট চাইবার তো অধিকার নাই, নৈতিক কোনো অধিকার নাই। আপনার বিজেপির যেমন নাই, তীব্রামথারও নাই। অভিজ্ঞতা কি? এডিসি গঠনের পর থেকে বামফ্রন্ট প্রথম এডিসি চালায়, তারপর সন্ত্রাসবাদীদের কাঁধে চেপে কংগ্রেস উপজাতি যুব সমিতি বামফ্রন্ট সরকার হটিয়ে এডিসিও অন্যায়ভাবে জবরদখল করে লুটতরাজ চালায়, কোনো উন্নয়নের কাজ করেনি। এবং এদেরকে হাঁটিয়ে আবার মানুষ বামফ্রন্টকে সরকার আনে, বামফ্রন্ট আবার এডিসি দখল করে, আবার উন্নয়নের কাজ। সন্ত্রাসবাদীরা সেই সময় আসাম রাইফেল তার ব্রিগেডিয়ার পানোয়ার তার সাথে গোপন ষড়যন্ত্র করে বামফ্রন্টের প্রার্থীরা যাতে জয়যুক্ত হয়ে এডিসিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারে ষড়যন্ত্র করে বামফ্রন্টকে সংখ্যালঘুতে পরিণত করে সন্ত্রাসবাদীদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সাহায্য করে। এরাও লুণ্ঠন করতে শুরু করে। এদের মধ্যে আভ্যন্তরীণ কুন্দল হয়, ভেঙে পড়ে, শেষ পর্যন্ত রাজ্যপাল এটাকে ভেঙে দিয়ে নূতন করে নির্বাচন করতে বাধ্য হন। এগুলো ইতিহাস, আমি সংক্ষেপে এগুলো উল্লেখ করার চেষ্টা করলাম। এই সবগুলো মিলিয়ে এডিসি এলাকার মানুষ, ত্রিপুরার মানুষ, তাদের কাছে এই শিক্ষা এখন জলজল করছে। ৭৮-এর জানুয়ারির ৫ তারিখের পর থেকে ত্রিপুরায় নূতন পরিমণ্ডল তৈরি করেছে বামফ্রন্ট সরকার, এবং জেলা পরিষদ বামফ্রন্ট সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম ৭ম তফসিল, পরবর্তী সময়ে ৬ষ্ঠ তফসিল মোতাবেক এডিসি এলাকার একটা মৌলিক গুণগত পরিবর্তন করার ক্ষেত্রে বামফ্রন্টই ভূমিকা নিয়েছে। কাজে মানুষের কাছে এটা পরিষ্কার, বৃহত্তম অংশে যারা এখনো প্রলোভনের ফাঁদে পা দেননি বা যারা দিয়েছিলেন মুক্তি পেয়েছেন, তাদের কাছে পরিষ্কার বামফ্রন্টের কোনো বিকল্প নাই। তাই তারাও দৃঢ়পণ হচ্ছেন এই নির্বাচনে এডিসি দিয়েই শুরু করবেন। এই নির্বাচনে বিজেপি বলুন, তীব্রামথা বলুন, তাদেরকে দুর্বল করে, কুণ্ঠাসা করে, বিচ্ছিন্ন করে বামপন্থী ফ্রন্টের হাত শক্তিশালী করার মধ্য দিয়ে সামগ্রিক এডিসি এলাকা এবং ত্রিপুরার সামগ্রিক পরিস্থিতি পরিমণ্ডলের মধ্যে পরিবর্তন এনে ত্রিপুরাকে এই দুঃশাসনের হাত থেকে উদ্ধার করবার জন্যে তারা চিন্তা ভাবনা করতে শুরু করেছে। তাই আমি আমার বক্তব্য শেষ করার আগে যারা কথা শুনছেন তাদের কাছে আবেদন করব, সময় মাত্র 3 দিন, তারপরে ভোট। 12 তারিখ এরকম সময়, ভোটের অর্ধেক সময় পেরিয়ে যাবে, আর 2-3 ঘন্টার সময় বাকি থাকবে। তাই আপনাদের কাছে বলবো, দুর্দুল্যমনতা যাদের মধ্যে এখনো আছে, যাদেরকে এখনো প্রলুব্ধ করার চেষ্টা করছে, যে শুনছিলেন কাপড় দেয়, সুতা দেয়, থালা দেয়, বাসন দেয়, বালতি দেয়, ভোটের আগে 1 গালে না 2 গালে চুমু দেয়। ভোট ফুরুলের পর চায়ের দোকানে চা খেয়ে কাপ ফেলে দিয়ে যখন মানুষ চলে যায়, তাকায় না, এরাও কিন্তু ভোটারদের দিকে ফিরে তাকায় না। তাই তো 8 বছরের বিজেপি শাসনের অভিজ্ঞতা, 5 বছরের তীব্রামথার শাসনের অভিজ্ঞতা। কাজেই তাদের কাছে আমাদের আবেদন থাকবে, এডিসিকে ধ্বংসের কিনারা থেকে উদ্ধার করতে হবে। এডিসিকে ধ্বংসের কিনারা থেকে যদি উদ্ধারে আপনি সাফল্য অর্জন করতে পারেন, ত্রিপুরাকে যে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, সেই ত্রিপুরাকেও পর্যায়ক্রমে লড়াই সংগ্রামের মাধ্যমে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। ধ্বংসের হাত থেকে এডিসি ত্রিপুরাকে রক্ষা করা মানে কি? আপনার জীবনের মূল সমস্যাগুলি সমাধানের রাস্তাকে প্রশস্ত করা। কাজে সেই দিক থেকে আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে এডিসি এলাকার মধ্যে একটা দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন যাতে প্রতিষ্ঠিত করা যায়, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার পরিমণ্ডল সেখানে যাতে সংহত করা যায়, বাঙালি এবং উপজাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে যে একতার মেলবন্ধনের মধ্যে দিয়ে ত্রিপুরা করে উঠেছে, তাকে নষ্ট করে দিয়েছে, সেই একতার মেলবন্ধন
আমরা যাদের পুনরায় ফিরিয়ে আনতে পারি, তাকে সুদৃঢ় করতে পারি, সংগত করতে পারি, এডিসি এলাকা এবং ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য কিন্তু ভোট দিতে হবে বিজেপিকে এবং তীব্রমতাকে। কোনটা সব বিচ্ছিন্ন করতে হবে, বামপন্থী ফ্রন্টের হাত শক্তিশালী করতে হবে এবং এই হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে ত্রিপুরার সামগ্রিক পরিমণ্ডলের মধ্যে একটা গুণগত পরিবর্তন আনার ক্ষেত্রে আপনাদের ভূমিকা নিতে হবে। অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের প্রার্থীরা যখন বাড়িতে বাড়িতে যাচ্ছে, আমি শুধু গন্ডাছড়ার কথা বলছি না, আরও বিভিন্ন জায়গায় আমি কিছু কিছু সভায় বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলেছি। মানুষের একটাই জিজ্ঞাসা, গতবার ডিসি নির্বাচনে আমাদের প্রার্থীদের বাড়িতে ঢুকতে দেয়, কথা বলে দরজা বন্ধ করে রেখেছে, এবার দরজায় দাঁড়িয়ে রাস্তা থেকে ডেকে বাড়িতে নিয়ে যাচ্ছে। কোনো বাড়িতে না গেলে ডেকে এনে বলছে কি ব্যাপার আমাদের বাড়িতে আসছে না কেন, ভাবছে আমরা বিজেপিকে ভোট দেবো, দিয়েছিলাম গতবার, এবার আর দেব না। চা বিস্কিট খাওয়াচ্ছে, পকেট থেকে টাকা বের করে বলছে তোমাদের তো টাকা নাই, ভোট করতে কিছু পয়সা লাগে, এই টাকা দিলাম খরচ করো, আমাদের অবিশ্বাস করো না, আমরা যা বুঝার বুঝে গেছি। এটা বলছেন মানুষ, সেই মানুষ আমাদের প্রার্থীদের বলছে, নেতাদের বলছে, সবই তো বুঝলাম। এই পরিস্থিতিতে 18-র পর থেকে বিজেপি দুঃশাসনে আমরা তো ভোট দিতে পারছি না, এবার কি দিতে পারবো? গত ডিসিতে তো আমরা ভোট দিতে পারিনি। আপনাদের কাছে যেটা বলব, দল বেঁধে ভোট দিতে যাবেন, একলা যাবেন না, বাড়ির সব ভোটার একসাথে করুন, পাশের বাড়ির লোকদের একসাথে নিন, যে পাড়ায় আছেন সে পাড়ার লোক একসাথে মিলে মিছিল করে ভোট দিতে যান। স্লোগান দেবেন না, স্লোগান দেওয়া যাবে না, পতাকা নিয়েও যাওয়ার কোনো দরকার নেই। ভোটের দিন আপনি কাকে ভোট দেবেন না দেবেন আপনি ঠিক করবেন, আমরা তো চাইবো আমাদের ভোট দিন। রাস্তায় যদি আগের মতো কেউ দাঁড়িয়ে বাধা দেওয়ার চেষ্টা করে, ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, চোখে চোখ রাখবেন, মুখের দিকে তাকিয়ে কথা বলবেন, কোমরে হাত দিয়ে মেয়েদের পেছনে দাঁড় করিয়ে পুরুষরা তাদেরকে জিজ্ঞেস করবেন কে তোমাদের এই অধিকার দিল, তোমরা কারা, কোন অধিকারে তোমরা আমার ভোটের অধিকার হরণ করতে চাইছো? তো আমার ভোট তো আমি দেব, আমার ভোট তো অন্য কেউ দিতে পারবে না। তোমার ভোট আছে? যদি বলে হ্যাঁ আছে, তোমার ভোট কে দিয়েছে? আমার ভোট দেয়নি, আমি দেব। তাহলে তোমার ভোট তুমি দেবে, আমার ভোট কেন আমি দিতে পারবো না? কোন অধিকারে তুমি আমার ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছো? এবং শুধু তা না, তাকে জিজ্ঞেস করবে, তোমাদের তো দেখছি 18-র পর থেকে ভোট আসলেই বাহুবলীর মতো তোমাদেরকে ব্যবহার করছে। আমি তাদেরকে গুন্ডা বলতে চাইছি না, এই শব্দটা আমি ব্যবহার করতে চাইছি না, এটা তো আমাদেরই কোনো না কোনো পরিবারের সন্তান, তাদেরকে ব্যবহার করছে লুটেরারা। তাদেরকে বলুন, তুমি যে এই কাণ্ডটা করে চলেছো তোমার কি লাভ হয়েছে? ভোটের সময় তোমার ডাক পড়ে, তোমার যা শিক্ষাগত যোগ্যতা, তার মধ্যে বিএ পাস আছে, দ্বাদশ মান পাস করা আছে, 8 পাস 10 পাস করা আছে, তার মধ্যে উপজাতি আছে, তফসিলি আছে, সংখ্যালঘু আছে। তোমার যোগ্যতা মতো যে চাকরি পাওয়ার কথা, আগেটা মিস কল করলে চাকরি পাওয়ার কথা ছিল, তুমি কি চাকরি পেয়েছ? যদি চাকরি পেয়ে থাকো তাহলে কি করে তুমি আমার ভোট বাধা দিতে আসছো? তুমি তো পারো না, তো বেআইনি কাজ, তোমার চাকরি চলে যাবে। তখন দেখবেন মাথা নেড়ে বলবেন না না আমি তো চাকরি পাইনি। তো চাকরি পাওনি, তোমার ভাই পেয়েছে না, তাহলে কিসের লাভে, কিসের তাড়নায় তুমি কাজগুলো করছো? ভোট শেষ হবে, এই 2-4-5 টাকা বিনিময়ে তুমি এই কাজটা করছো, আবার অধিকার হরণ করছো। তুমি যখন এরপরে তোমার ভোট দিতে যাবে, তুমি তো কে দেখবে অন্যজন, তুমি যে ভেবে আমার ভোট লুট করে তুমি ভোট দেওয়ার চেষ্টা করছো, তোমার নিজের ভোট আরেকজন কিন্তু লুট করে নিয়ে চলে যাচ্ছে। এটাই তো লুটেরাদের অভিজ্ঞতা। কাজে কেন এটা করছো? ভুল পথ, বুঝবার চেষ্টা করো। 8 বছর বিজেপি দেখেছ, 5 বছর তীব্রমতা দেখেছ, এবং 14 বছর যাবৎ ভারতবর্ষ দেখছো বিজেপির দুঃশাসনে। কি লাভ? বেকারি বাড়ছে, জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, কৃষিতে সংকট, কৃষক ফসলের ন্যায্য দাম পায় না,
ভূমিহীন ক্ষেত মজুরের সংখ্যা বাড়ছে, উপজাতিরা আক্রান্ত হচ্ছে, তফসিলের আক্রান্ত হচ্ছে, মুসলিমরা আক্রান্ত হচ্ছে। আমাদের ত্রিপুরাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ। ত্রিপুরা মতো উপজাতি বাঙালির মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। এটা চাও? তোমার সমস্যার সমাধান করতে গেলে পর ঐক্যবদ্ধ হতে হবে। কেন এই ভুল পথে চলছো? ঠিকভাবে ঝগড়া না করে সাহসের সাথে চোখে চোখ রেখে আপনি যদি এটা বুঝিয়ে বলতে পারেন, এখানে 5-7-10 মিনিট যদি বুঝাতে পারেন, দেখবেন যারা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, যখন দেখবে আপনি যুক্তিসঙ্গত কথা বলছেন, তাদের অনেকেই মাথা নুয়ে রাস্তা ছেড়ে দিয়ে চলে যাবে। তারপরে যে 2-4 জন থাকবে যারা আছেন, হাত দিয়ে তাদের সরান, বল প্রয়োগ করার দরকার নাই। সেখানে গিয়ে আপনি আপনার ভোট দিন, ভোট শেষ করুন। আপনি ভোট দিয়ে চলে যাবেন না। বয়স্ক এবং মহিলা তারা ভোট দিলে পরে আপনার পাড়ার তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিন। সর্বশেষ আপনার পাড়ার যিনি ভোটার, তিনি ভোট দেওয়ার পর তাদেরকে নিয়ে একসাথে বাড়িতে ফিরে যান। কে আপনার অধিকার হরণ করবে? এই পদ্ধতি সমস্ত বুথে বুথে আপনাদের গ্রহণ করতে হবে এবং গণনা দিন। এভাবেই দলবদ্ধভাবে গণনা কেন্দ্রের সামনে জমায়েত হবেন। গণনা কেন্দ্র যাতে গোলমাল করতে না পারে, তাদের পরাজিত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য জয়ী প্রার্থীর ভোট যাতে লুট করতে না পারে, গণনা কেন্দ্র যাদের পাঠাবেন তারা যাতে সাহসের সাথে তাকে মোকাবেলা করে। বাইরে আপনারা থাকবেন অনেকটা ঘেরাওয়ের মতো, ভোট শেষ গণবেন, জয়ের ফল হাতে নিয়ে তারপরে বাড়িতে ফিরবেন। কাজেই এই দৃঢ়তা, এই বলিষ্ঠতা নিয়ে আপনাদের অগ্রসর হতে হবে। তা যদি না হতে পারেন, এডিসির উন্নয়ন হবে না। এডিসির যদি উন্নয়ন না হয়, তাহলে গন্ডাছড়া, যেখান থেকে গন্ডাছড়াকে যেই জায়গায় বামফ্রন্ট সরকার, বামফ্রন্ট পরিচালিত এডিসি তুলে দিয়ে গেছিল, সেখানে দাঁড়িয়ে আছে, ঢুকছে। এখান থেকে তাকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, সেই কাজটা সম্ভব হবে না যদি না এদের পরাস্ত করে বামপন্থী ফ্রন্টের হাত আপনি শক্তিশালী করতে পারেন। কাজেই এটা উপলব্ধির মধ্যে রেখে আপনারা সেখানে কার্যকরী ভূমিকা নেবেন, এই বিশ্বাস নিয়ে আমার আগে 4 জন বক্তার বক্তব্য আপনারা শুনেছেন। আমিও দীর্ঘ সময় নিয়ে আপনাদের সামনে কথা বললাম এবং আপনারা শুনলেন, তার জন্য আমি অনুপ্রাণিত বোধ করছি এবং আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমাদের যে 2 জন প্রার্থী এই গন্ডাছড়া মহকুমার, তাদেরকে আপনাদের সামনে পরিচয় করানো হয়েছে। আবারও তাদের পক্ষে আপনাদের কাছে অনুরোধ করব, ভোট দিয়ে জয়যুক্ত করুন। এখান থেকে আমি সারা ত্রিপুরার বাকি যে 26টা আসন, এখানে 2টা নিয়ে 28টা, সেই আসনগুলিতে বামফ্রন্টের যারা প্রার্থী তাদেরকে, সেখানকার যারা নির্বাচক মণ্ডলী, তাদের কাছে এখান থেকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তারাও কেন্দ্রে কেন্দ্রে বামপন্থী ফ্রন্টের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করে এই পরিবর্তনের নূতন যে হাওয়া উঠতে শুরু করেছে, বইতে শুরু করেছে, একে সংহত করার ক্ষেত্রে আপনারা কেন্দ্রে কেন্দ্রে কার্যকরী ভূমিকা নেবেন এবং ত্রিপুরাকে একটা নতুন পরিমণ্ডলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা আপনারা গ্রহণ করবেন। এই আবেদন জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার নেবেন।